প্রিয় দর্শক, আবার এনটিভি আইন অধিকার অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ। স্টুডিওতে আমার সাথে আছেন ব্যারিস্টার রেজা। তো বিরতিতে যাওয়ার আগে আমরা রেজা ভাইয়ের কাছ থেকে লিগেল আপডেটসগুলো জেনে নিচ্ছিলাম। প্রিয় দর্শক, অনেক কলার আমাদের সাথে আছেন, তো আমরা কলারদের কাছেই চলে যাচ্ছি। তো দেখি ফার্স্ট কলার কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি একটা বিষয় জানতে চাইছিলাম ব্যারিস্টার সাহেবের কাছে। জি বলেন, উনি শুনতে পাচ্ছেন। আমার লং রেসিডেন্স অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়ে গিয়েছিল। জি, এবং আপার ট্রাইব্যুনাল থেকে পারমিশন টু দি আপিল has been refused few days ago. This is the second permission. এখন সরি ভাই, আমি বুঝলাম না, আপার ট্রাইব্যুনালে কি হয়েছে? আপনি পারমিশন পেয়েছেন? পারমিশন রিফিউজ হয়ে গেছে। জি, এখন আমার তো আর মানে কি করা উচিত এখন? এটা তো আপনার ডিপেন্ড করছে যে আপনার কিছু করা আছে কিনা। যদি আপনার লং রেসিডেন্স যদি কোনো কারণে, কি কারণে আপনার রিফিউজ হলো? 322(5) এর আন্ডারে। 322(5) এর আন্ডারে। তো 322(5) এ আপনাকে বিরুদ্ধে তারা কি অ্যালিগেশন এনেছে? এই ডিসেপশন। তাহলে আপনি ডিসেপশনকে চ্যালেঞ্জ করতে পেরেছিলেন কি? আপনি কি কোর্টে যখন যান ফার্স্ট ইয়ারে, তখন কি আপনি এটাকে চ্যালেঞ্জ করতে পেরেছেন কি? হ্যাঁ, এটা ছিল, এটা একটা অ্যাপ্লিকেশন ছিল এন্টারপ্রেনিয়রশিপের পেন্ডিং অ্যাপ্লিকেশন। এটা থেকে আমি ভেরি করেছিলাম জি 2016 এ 10 ইয়ার্স হওয়ার পরে জি জুলাইতে। জি তারপরে তারা বলছে যে আই হ্যাভ ট্রাইড টু ডিসিভ, এটা বলে ক্যারেক্টার কন্ট্রাক্টের উপরে আপিল রাইটস দিয়ে ইয়ে করেছে। এখন এটা অনেকেই এটার সাথে জড়িত ছিল। তারপরে এটা এন্টারপ্রেনিয়রশিপের একটা অ্যাপ্লিকেশন ছিল আর কি। জি, এখন আমরা তো 2 বার জমা দিয়েছি অ্যাপ্লিকেশন against the tribunal's decision to the upper tribunal. জি। And এখন মানে আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আপনাদের বিরুদ্ধে তারা যখন ডিসেপশনের অভিযোগ আনলো, সেই অভিযোগের বিরুদ্ধে আপনাদের কি রেসপন্স ছিল? সেটা কি আপনারা প্রমাণ করতে পেরেছেন যে আপনারা জেনুইন ছিলেন, নাকি কোর্ট মনে করেছে যে আপনারা জেনুইন ছিলেন না? ওই পয়েন্টে কোর্ট কি বলেছে? এটা হচ্ছে এক্সেস অফ ফান্ড। কোর্ট বলেছে যে আমরা যখন অ্যাপ্লাই করি অ্যাকর্ডিং টু দি পলিসি গাইডেন্স, দ্যাট টাইম they changed the policy guidance and they were requirement to hold the fund till the decision date, but we did not have the fund. না, বুঝলাম, কিন্তু সেটার জন্য তো আর আপনার ডিসেপশন হচ্ছে না। আমি ডিসেপশনের পয়েন্টটা আপনার কিভাবে ট্যাকল করলেন? We did not have access to the fund. হ্যাঁ, তাহলে আপনার ডিসেপশনটা হলো কোন গ্রাউন্ডে? আমাদের ফান্ডে কোনো এক্সচেঞ্জ ছিল না, এটা হচ্ছে একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট বলছে যে আমি ভিসা পাওয়ার পরেও আমি ইয়ে করিনি, ওই আমি কেন ইনভেস্ট করিনি এটা আমি এক্সপ্লেন করিনি। আসলে আমি ভিসাই পাইনি, ইনভেস্ট করবো কি? আমি তো ভেরি করেছিলাম পেন্ডিং অ্যাপ্লিকেশন থেকে। জি, এই দুইটা গ্রাউন্ড। হ্যাঁ, কিন্তু এর মধ্যে আপনার ডিসেপশনটা আসছে করতে গিয়ে আপনাদের ফান্ড যে ছিল না, আপনারা যে বোগাস ফান্ড দেখিয়েছেন, তা তো তারা প্রমাণ করতে পারেনি ভাইয়া। এটা ছিল ক্রাউন কোর্টের একটা কেস, এটাতে নো এভিডেন্স অফার করছে তারা। সরি, আমি এটা বুঝলাম না। এর আগে ছিল, এই কেসটা ছিল ক্রাউন কোর্টের প্রসিডিংসে ছিল। জি, এবং এখানে নো এভিডেন্স অফার করা হয়েছে এই সিপিএস এর পক্ষ থেকে। আচ্ছা, তো তাহলে তারা কেন আপনাকে বলছে যে আপনি ফ্রড করেছেন? এখন তো এটা তো আমি আসলে আমরা তো বলতে ব্যারিস্টার সাহেব তো উনি যখন প্রেজেন্টেশন করেন উনি বললেন যে ঠিক আছে, আমরা এটা প্রুফ করেছি যে আমাদের ইয়ে হয়নি। তাদের এটা ছিল বার্ডেন অফ প্রুফ ছিল তাদের উপরে। এখন জাজ বলতেছে they discharge the burden of proof. এখন তারা বলছে যে ক্রাউন কোর্টে ছিল ডিফারেন্ট স্ট্যান্ডার্ড অফ প্রুফ, আর সিভিল কোর্টে হচ্ছে ডিফারেন্ট স্ট্যান্ডার্ড অফ প্রুফ। জি, সেটা তো বটে। কারণ সেক্রেটারি অফ স্টেট বলছে যে ইউ আর ট্রাইং টু ডিসিভ। নাও জাজেস বলতেছে যে ইউ হ্যাভ ডিসিভড, এন্ড তারা এখন বলছে যে I did not give any explanation why I was unable to invest into the business, but I did not once I granted the visa, but I did not get the visa. এখন আমি যেটা আপনাকে বলবো, আমি তো আপনার পেপার তো দেখিনি, তো আমি যেটা অ্যাডভান্স করতে পারি, যেহেতু আমার কাছে মনে হচ্ছে এখানে কিছু লিগ্যাল কিছু ইস্যু আছে এবং সেখানে হয়তো বা ঠিকমতো কোনো জাজই হয়তো এটা দেখে নাই। আপনি একটা যেটা করতে পারেন, আপনি হাইকোর্টে যেতে পারেন কাট জেআরের মাধ্যমে, এবং কাট জেআরের মাধ্যমে যদি হাইকোর্ট রিফিউজ করে তারপর আবার আপনি কোর্ট অফ অ্যাপিলে যেতে পারেন। কারণ এরকম অনেক কেসই কিন্তু কোর্ট অফ অ্যাপিলে গেলে
এই 322(5) গ্রাউন্ডে কিন্তু অনেকেই কেস জিতে আসছেন বা হোম অফিস তখন কনসিড করে নিচ্ছে। তো আপনাকে যেটা করতে হবে, কার্ড জেয়ার করতে হবে, কার্ড জেয়ার হাইকোর্টে করতে হবে, এবং এটার জন্য আপনার সময় আছে মাত্র 16 দিন। জি জি। জি। এখন আরেকজন আমাকে অ্যাডভাইস করতেছে যে আই ক্যান গো টু দি কোর্ট অফ আপিল ডাইরেক্টলি। সেটা হচ্ছে যেটাকে আপনার বলি লিপ ফ্রগিং করে। তো আমার মনে হয় লিপ ফ্রগিং না করে আপনি আগে হাইকোর্টের মাধ্যমে করেন, কারণ হাইকোর্টে আপনি জানেন যে হাইকোর্টে জাজদের একটা বিরাট অংশ কিন্তু পার্ট টাইম জাজ, যারা হচ্ছে ফুল টাইম লয়ার। তো অনেক হিউম্যান রাইটস লয়াররাও কিন্তু মাঝে জাজ হিসেবে তারা কিন্তু বসেন। তো সেখানে একটা পসিবিলিটি আছে যে একজন ভালো বা সিম্প্যাথেটিক জাজ পেলে আপনার পক্ষে হয়তো রায় আসতেও পারে। তো আপনি মনে হয় আমার মতে কার্ড জেয়ার করে সেখান থেকে আপনি কার্ড জেয়ার থেকে আপনি হাইকোর্টে যান, কি বলে কোর্ট অফ অ্যাপিলে যান। বাট এটা আপনার ব্যাপার, আপনি লিপ ফ্রগিং করে আপনি সরাসরি কোর্ট অফ অ্যাপিলে যেতে পারেন, কিন্তু আমার অ্যাডভাইস হচ্ছে আপনি কার্ড জেয়ারের মাধ্যমে যান। Is there any chance to make a fresh claim like under 353? আর 350 আপনি কি বলবেন ভাইয়া, ফ্রেশ ক্লেম বলেন। Because আমার তো যে এভিডেন্স গুলো দেওয়া হয়েছে সেগুলো দেখা হয়নি। হ্যাঁ, কিন্তু তারা তো বলবে তারা দেখেছে, যেহেতু আপনার এভিডেন্সগুলি আপনি সাবমিট করেছেন, যেহেতু আপনার সাবমিট করা হয়েছে, বলে তারা বলবে আমরা এভিডেন্সগুলো দেখেছি, সব এভিডেন্সের কথা যে আমাকে ডিসিশনে লিখতে হবে, নট নেসেসারিলি, বাট আই হ্যাভ সিন দোজ ডিসিশন। আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা 6.5 বছরের মতো বয়স। হ্যাঁ, কিন্তু 6.5 বছর হলে তো হবে না, বাচ্চা 7 বছর হলে তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং 7 বছরের একদিন আগে অ্যাপ্লাই করলেও কিন্তু আপনাকে তারা দেবে না। তো আমার মনে হয় যেটা বেটার হবে, আপনি এইভাবে যদি একটা ফাইট করেন, তারপরে বাচ্চা যদি 7 বছর হয়, তারপরে আপনি চেষ্টা করতে পারেন। যদিও ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড যে সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট আছে কেও, যেখানে 7 বছর খুব ডিফিকাল্ট করে দিয়েছে, বাট আমরা জানি যে কোর্টে গিয়ে এখন 7 বছরের কেসগুলো পাওয়া কঠিন, কিন্তু হোম অফিস এখনও অনেকগুলো কেসে তারা 7 বছরের কেস তারা সরাসরি অ্যালাউ করে দিয়েছে। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কলার। নেক্সট কে আছেন আমাদের সাথে দেখি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার একটা কোশ্চেন ছিল। আমার ওয়াইফ ওই ডিপেন্ডেন্ট অফ সেটেল পারসন হিসাবে এখানে আসছিল 2 বছর আগে। এখন আফটার 2.5 ইয়ার্স পর যখন ওর ভিসা এক্সটেন্ড করবো, আমার কি কি ডকুমেন্ট দিতে হবে হোম অফিসকে? ওকে। যেটা লাগবে ভাইয়া, ওনার ইংলিশ টেস্ট লাগবে A2, আর তারপরে যেটা লাগবে আপনাদের ইনকাম দেখাতে হবে 18,600, অ্যাকোমোডেশন দেখাতে হবে, আর দেখাতে হবে যে আপনারা একসাথে আছেন এবং গত 2.5 বছর যে একসাথে ছিলেন তার জন্য আপনাকে কমপক্ষে 6টা প্রমাণ, আরও বেশি দিলে ভালো, এটা আপনাকে দেখাতে হবে, যে প্রুফ অফ কোহ্যাবিটেশন। 6টা কি মানে আলাদা আলাদা নামে থাকতে হবে নাকি জয়েন্ট নেম? আপনি 6টা জয়েন্ট নেম বা সেপারেট নেম, আরও বেশি দিতে পারেন, আপনি 20টা দিতে পারেন, 30 দিতে পারেন, 6টা হচ্ছে মিনিমাম। মানে ডিফারেন্ট অর্গানাইজেশনের যে লেটারগুলো আসছে, ধরেন ফর এক্সাম্পল আপনার নামে একটা জিপি লেটার, আপনার ওয়াইফের নামে একটা জিপি লেটার, তারপর একটা কাউন্সিল ট্যাক্স বিল যেটা আপনার এবং আপনার ওয়াইফ দুজনের নামে, তারপরে যেমন ধরেন ব্যাংকের একটা স্টেটমেন্ট, টেলিফোনের একটা বিল, যত ধরনের আছে। আমাদের তো বাসায় তো এমনকি জাঙ্ক ইমেলের তো কোনো সীমা নাই, হাজার হাজার লেটার এমনিতেই আসে। তা 6টা ডিফারেন্ট সোর্স থেকে আপনি দেখাবেন, এটা হচ্ছে। আচ্ছা, আর তো ইংলিশ টেস্টের ব্যাপারে কোশ্চেন ছিল। আমার ওয়াইফ আসার সময় B1 করে এন্ট্রি ক্লিয়ারেন্স পাইছিল। A1 করে আসার কথা না? হ্যাঁ, যদি উনি B1 করে থাকেন তাহলে আপনাকে চেক করতে হবে যে ওনার এই B1টা ভ্যালিড আছে কিনা। এমনি অত হায়ার টেস্টের আপনার দরকার নাই, যেটা আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে A2। সো B1 যদি এক্সপায়ার হয়ে তাহলে আবার B1 দিতে হবে। যদি তার এক্সপায়ার না হয়ে গিয়ে থাকে তাহলে তার B1 কাজ হবে, আর এক্সপায়ার হয়ে গেলে আবার দিতে হবে। এক্সপায়ার হয়ে আবার দিতে হবে, সেক্ষেত্রে B1 লাগবে না, A2 লাগবে। A2। জি, আচ্ছা, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ দর্শক। নেক্সট কলের কাছে চলে যাচ্ছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার একটা কোয়েশ্চেন আছে। জি বলেন দর্শক। যে আমার প্রশ্নটা হইল ও জায়গার, আমার ছোট ভাইয়ের ওয়াইফ বাংলাদেশ, তাই তার বাপর রাইটে ব্রিটিশ পাসপোর্ট বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছিল। এখন পর্যন্ত প্রায় 20 মাস হয়ে গেছে, তার ইন্টারভিউ আজ থেকে 6 মাস আগে হয়েছে, কিন্তু এখন তারা কোনো রিপ্লাই দেয় না। তখন আমরা কিতা করতাম পারি? আপনি কি তাদেরকে চিঠি পাঠিয়েছেন? জি, আপনারা কি তাদের সাথে চিঠিতে যোগাযোগ করেছেন? জি না, আর কোনো যোগাযোগ করি নাই। কেন করেন নাই? আপনি একটা কাজ করেন, এটা পাসপোর্ট কিন্তু ডিসিশন আসে এখানে নর্দার্ন আয়ারল্যান্ড থেকে। তো আপনি এখানে বেলফাস্টে তাদের অফিসে আপনি যোগাযোগ করেন, আপনি টেলিফোন করতে পারেন, টেলিফোন করে ওই কি বলে দিলে নাম্বার দিলে
আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার দিলে ওরা বলতে পারবে অ্যাপ্লিকেশন কী অবস্থা আছে। আগে আপনি বার করেন যে অ্যাপ্লিকেশনের ব্যাপারে তারা কী কী ডিসিশন নিয়েছে। নর্মালি এগুলিতে যদি পাসপোর্ট অ্যাপ্লিকেশন করে থাকেন, আমি কিন্তু আপনি আমাকে যেটা বলেছেন সেটাকে আমি তার কিছু ধরে নিচ্ছি, তাহলে সেটার ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে বেলফাস্ট থেকে। তো আপনি ওদের সাথে টেলিফোনে যোগাযোগ করেন, করে ওই পাসপোর্ট অ্যাপ্লিকেশনের নাম্বারটা দিলেই ওরা আপনাকে বলতে পারবে কী। এমন হতে পারে, আমাদের অভিজ্ঞতা আছে, অনেক সময় পাসপোর্ট ঢাকাতে গিয়ে অফিসে মাসের পর মাস পড়ে থাকে। জি জি, তো আপনি ওদের সাথে যোগাযোগ করেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ দর্শক। চলে আছে নেক্সট কলারে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি একটা প্রশ্ন করতাম আসলাম। জি, প্রশ্ন তো করবেন। আমার এই ট্রাভেল আমি পাইছিলাম আর কি, অ্যাসাইলাম পাইছি, যে ট্রাভেল ডকুমেন্ট তারা দিছে আর কার্ড দিছে। আমার ট্রাভেল ডকুমেন্ট একটু প্রবলেম হয়ে গেছে, ভুল হয়েছে। আমি 3 মাস পরে ধরতাম পারছি যে আমার ট্রাভেল ডকুমেন্ট ভুল হয়েছে। তো আমি 3 মাস পরে ফাটাইয়া দিছি, আমার সলিসিটার মধ্যে ফাটাইছে। আমার কতদিন লাগতে পারে এটা আইতে? অলরেডি 6 উইক হয়ে গেছে। তো আপনাকে তো যে কোনো করেসপন্ডেন্স অমবিশ্বের সাথে আপ টু 6 মান্থস তারা বলে যে তুমি আমাদেরকে কোনো মানে তারা দিও না। তো আপনাকে তো 6 মান্থস তো হয়, আপনি 6 উইকস হয়েছে, 1.5 মাস হয়েছে। আপনি এমনি একটা চিঠি লিখে জানতে চাইতে পারেন যার কতদিন লাগবে, বাট আমার মনে হয় আপ টু 6 মান্থস তারা বলতে পারে এটা একটা রিজনেবল টাইম ফর দেম টু সর্ট ইট আউট। 6 মাস পরে দিতে পারবে না? জি, ইনশাল্লাহ। জি, আপনি ওয়েট করেন 6 মাস পর্যন্ত। জি, বলেন। আমি তো অ্যাসাইলাম পাইছি, বাংলাদেশে দিতে পারতাম না। তো যদি আমি না, কিন্তু আপনি বাংলাদেশে যেতে চাচ্ছেন কেন আমাকে একটু বলেন। না যাইতাম না তো আমি। জি, ফলে তো বাংলাদেশের প্রশ্নটাই তো উঠছে না, কারণ আপনি যদি আসালাম পেয়ে থাকেন তার মানে দেশে আপনার নিশ্চয়ই জীবন নিরাপত্তা নাই। ভাইয়া, আমার প্রশ্নটা একটু শুনেন। জি, বলেন। তো আমি ইন্ডিয়ায় যদি বিয়া করি, মানে বাংলাদেশ থেকে আইনি না, তো আমি ইন্ডিয়াতেই অ্যাপ্লাই করে আমি আনতাম পারবো না? সরি, আমি আপনার কথাটা বুঝতে পারলাম না, আপনি একটু কেটে গেলেন। আপনি ইন্ডিয়া থেকে কি অ্যাপ্লাই করবেন বুঝলাম না। বিয়ে করতে চাচ্ছেন? বাংলাদেশ থেকে একটা মেয়ে ইন্ডিয়া বিয়ে করতাম। আপনি যদি বাংলাদেশ থেকে একটা মেয়ে বিয়ে করেন এবং সেই মেয়ে যদি বাংলাদেশ থেকেও অ্যাপ্লাই করে, তাহলেও তার ভিসা পেতে কোনো ইয়ে নেই। আপনাকে যেটা দেখাতে হবে, এখানকার যে রিকোয়ারমেন্ট আছে 18,600 এর ইনকাম, এটা দেখায় আপনাকে আনতে হবে। আমি ইন্ডিয়াকে বিয়ে করলে আপনি পৃথিবীর যেখানেই যান না কেন, পৃথিবীর যেখানে গিয়ে বিয়ে করেন না কেন, সেই দেশের আইন অনুযায়ী যদি বিয়েটা ভ্যালিড হয়, তাহলে আপনার বিয়েটা তারা ভ্যালিড হিসেবে গণ্য করবে। সরি, ইন্ডিয়ায় কি রেজিস্টার করা যায়? পৃথিবীর যে কোনো দেশে গিয়ে সে দেশের আইন মেনে আপনি বিয়েটা রেজিস্ট্রি করতে পারেন। আপনি যে দেশে যাবেন সে দেশের আইনে যদি আপনি বিয়েটা করতে পারেন, তাহলে ব্রিটিশ গভর্নমেন্ট সেই বিয়েটাকে বৈধ বিয়ে বলে মেনে নেবে। অর্থাৎ যে দেশে বিয়ে করা হয়েছে সে দেশের আইনে বৈধ কিনা। এখন ইন্ডিয়াতে গেলে ইন্ডিয়ার আইনে যদি আপনার বিয়েটাকে তারা বৈধ বলে মেনে নেয়, ইন্ডিয়া যদি আপনাকে বিয়ে করার রেজিস্ট্রি করার পারমিশন দেয়, তাহলে অবশ্যই সেই বিয়েটা তারা মেনে নেবে। আপনি যদি মালয়েশিয়াতে যান, মালয়েশিয়া যদি আপনাকে বিয়ে করতে পারমিশন দেয়, তাহলে সেই বিয়েটাও তারা এখানে অ্যাকসেপ্ট করে নেবে। আমি আনতে কোনো সমস্যা হইতো না? আনতে কোনো সমস্যা হবে না, যদি আপনার ইনকাম থাকে, অ্যাকোমোডেশন থাকে, বিয়েটা জেনুইন হয়। জি, ওকে ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দর্শক। জি, নেক্সট কলার কাছে চলে যাচ্ছে। হ্যালো 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 হ্যালো। জি দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাইছি আপনাদের কাছ থেকে। আমার বিআরপি কার্ড হয়েছিল কি, সিটিজেনশিপ করিয়া বাচ্চাই তো ন্যাচারালাইজেশন পাইতো 6 মাস আগের জন্য। আর বিআরপি কার্ড যেটা, ওটা রয়ে গেছে কি আমার কাছে ভুলবশত। এখন পাসপোর্টের অ্যাপ্লাই করার গিয়ে এটা পড়ছে আর কি। এখন এগুলো কিতা করা যায়? আপনি আপনার বিআরপি কার্ডটা করে দেন, রিটার্ন করে দেন। কারণ এখনকার নিয়ম অনুযায়ী আপনার ন্যাচারালাইজেশন এবং বা ব্রিটিশ পাসপোর্ট আর বিআরপি দুটো একসাথে থাকতে পারে না, আইলার। তো ফলে আপনাকে আইলারটাকে আপনাকে রিটার্ন করতে হবে। তো আমি যেটা আপনাকে অ্যাডভাইস করবো, আপনি ইমিডিয়েটলি ওটাকে রিটার্ন করে দেন আর পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে দেন। আপনি বলেন যে ভুলবশত এটা আমি আগে পাঠাতে পারিনি। আচ্ছা, এটা এখন দেখছি আমি ওয়েবসাইটে যে 4 পিস করে কাইটা তোমার উইন্ডোলেস এমপ্লয়ের মধ্যে ঢুকাইয়া ছাড়া লাগে। জি,
ওই রকমই ছাড়তে হবে। জি, ওরকম ছাড়তে হবে। আর রেকর্ডেড ডেলিভারি করে ছাড়তে হবে না কি নর্মাল ডেলিভারি করলে হবে? আপনি রেকর্ডে ডেলিভারি করলে আপনি প্রমাণ করতে পারবেন যে এই চিঠিটা আপনি পাঠিয়েছেন আর হোম অফিস এটা পেয়েছে। নর্মাল পোস্টে দিলে আপনি প্রমাণ করতে হতে পারবেন না যে তারা এই চিঠিটা পেল কিনা। আচ্ছা, তো এখন মনে করেন আমি ছাড়তাম, এখন এগুলো ছাড়িয়া যদি আমি ব্রিটিশ পাসপোর্টের অ্যাপ্লাই করি তাহলে এগুলো কোনো প্রবলেম হইব না? আপনার এটাকে ছেড়ে দেওয়া লাগবে, কারণ এটা আপনি কি রিটার্ন করলে সেটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ হবে। এই জন্য আপনার উচিত হবে এটা তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া। আচ্ছা, এটা পাঠাইতেছি, পাঠানোর পিছনে সাথে সাথে কইছি আমি পাসপোর্টের অ্যাপ্লাই করলে কোনো অসুবিধা হবে কিনা এটা জানতে। আপনি পাঠায় দিয়ে যদি সাথে পাসপোর্টের একটা এক্সপ্লেনেশন দিয়ে দেন যে আমার কাছে বিআরপি ভুলবশত ছিল, আমি এটা পাঠিয়ে দিয়েছি, এবং পাঠানোর রসিদ যদি আপনি দিয়ে দেন চিঠির রসিদ, তাহলে আপনার আর কোনো টেনশন করার কারণ থাকবে না। ওকে, বুঝছেন তো দর্শক। থ্যাংক ইউ কলার। নেক্সট কলার কাছে চলে আছি যদি আমাদের সময় হ্যালো, থাকে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি, আমার প্রশ্ন ছিল বেস্টার সাহেবের কাছে। জি বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি আমার ওয়াইফের জন্য আপনার 2-3 দিন আগে আমি ILR সেট এম অ্যাপ্লিকেশন করছি অনলাইন, এবং আমি পেড করছি আপনার 610 পাউন্ড আই থিঙ্ক সুপার প্রায়োরিটি সার্ভিস নেক্সট 2 ওয়ার্কিং ডেজ এর জন্য। বাট আমি নেক্সট অ্যাভেলেবিলিটি যে বায়োমেট্রিকের জন্য আমি পাই নাই আপনার 13 তারিখের আগে কোনো বুকিং। সো আমি বুক করছি 13 তারিখ। আমি এখনো আমার সব ডকুমেন্টস আপলোড করি নাই। এটা কি আপলোড করতে হবে আগে, না যখন যাব তখন নিয়ে যেতে হবে? এটার মানে সিস্টেমটা কি একটু জানতে পারি? এই জিনিসটা হচ্ছে যে যেমন জি, ধরেন, আমরা ব্রেক থেকে এসে আনসারটা দিই। আচ্ছা আমরা একটা ব্রেকে যাচ্ছি, ব্রেক থেকে ফিরে এসে আপনার প্রশ্নের উত্তরটা আমরা দিব। আপনি আমাদের সাথেই থাকবেন দর্শক। প্রিয় দর্শক, আমরা একটা ছোট ব্রেকে যাচ্ছি, আমরা কিছুক্ষণের মধ্যে আবারও ব্যাক করবো, আপনার সাথে কথা হবে।